আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব ৬০, ৬১, ৬২। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আবির মেঘকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল, তারপর নিজেও নিজের চেয়ারে গিয়ে বসল। আজ শুক্রবার বলে খানবাড়ির প্রতিটা চেয়ারই পরিপূর্ণ। তানভীর বর্ণার বিয়ের পর থেকে খানবাড়ির ডাইনিং টেবিলে যোগ করা হয়েছে আরেকটা চেয়ার, যা তানভীরের পাশে বর্ণার জন্য অবস্থিত। বর্ণা সচরাচর সবার সাথে বসতে চায় না, ও সবসময় চায় নিজের মা তুল্য শাশুড়িদের সাথে বসেই খেতে। কিন্তু শুক্রবারের দিন আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান সহ সকলের জোড়াজড়িতে একসাথে বসতেই হয়। খানবাড়ির সকল সদস্য দুপুরের খাবার খেতে ব্যস্ত। বাড়ির 3 কর্ত্রী সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। হঠাৎই আলী আহমদ খান আবিরের উদ্দেশ্যে বললেন, আবির, তুই যদি একদিনের জন্য আমাদের রাজশাহীর অফিসে যেতি তাহলে অনেক ভালো হতো। শুনলাম সেখানে কিছু প্রবলেম হয়েছে। আলী আহমদের কথা শুনে মেঘ, আবির সহ সকলেই মাথা তুলে তাকালো। আবির বলল, কিন্তু আব্বু, মেঘ এখন অসুস্থ, ওকে এই অবস্থায় রেখে এত দূর শহরের বাইরে কি করে যাই? আলী আহমদ খান বললেন, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, কিন্তু আজ রাতের গাড়িতে ইকবাল সিলেটে যাবে, আর মোজাম্মেলের শরীরটাও ভালো না, ওকে কি করে বলি এত দূরে যেতে? ভাইজানের কথা শোনার পরপরই কথা বললেন মোজাম্মেল খান। ভাইজান, থাক না, আবির যেহেতু যেতে চাচ্ছে না, আমিই যাই। মোজাম্মেল খানের কথা শুনে এইবার আবির উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আমিই যাব। কবে যেতে হবে? মুখে হাসির রেখা টেনে আলী আহমদ খান জানালেন, আজ রাতের গাড়িতেই চলে যাও। কাল সকালে সকল সমস্যার সমাধান করে আবার না হয় কাল রাতের গাড়িতেই ফিরে এসো। ঠিক আছে আব্বু, বলে আবির খাওয়া শেষ করে বেসিংয়ে হাত ধুতে চলে গেল। এইবার মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে বললেন, তোমার কি খবর? চাকরি জীবন কেমন চলছে? ভালো লাগছে তো? তানভীর খানিকটা হেসে জবাব দিল, এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এতক্ষণ যাবৎ মেঘ, আদি ও মিম ফিসফিসিয়ে কথা বলে দুষ্টুমি করলেও এখন আব্বু বড় আব্বুর কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। আবিরের রাজশাহী যাওয়ার কথা শুনে বর্ণা তো বারবার মেঘের মুখের পানে তাকাচ্ছে। এতক্ষণ হাসি মুখে থাকা মেয়েটা যেন এখনই কেঁদে দেবে। আবির এসে যথারীতি মেঘকে আবার রুমে নিয়ে গেল। মেঘের এখন প্রায় 8 মাস চলে। সময়ের তুলনায় পেটটা যেন একটু বেশি উঁচু হয়েছে। মেঘের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে বেশিরভাগ আবির নিজেই ধরে ধরে নিয়ে যায়। আর আবিরের অনুপস্থিতিতে হালিমা খান, মালিহা খান, আকলিমা খান ও বন্যা তো আছেই। এখন সন্ধ্যা 7টা। মেঘ একাই রুমে শুয়ে আছে। তার মনটা আজ ভালো নেই। একটু পর আবির ভাই রাত 10টার গাড়িতে রাজশাহীতে চলে যাবে ভেবেই যেন মেঘের 2 চোখে নোনা জলে ভরে যাচ্ছে। আবির গিয়েছে 2য় তলায় তাদের আগের রুমে। এই তো কিছুক্ষণ আগে রাকিব আর রাসেল এসেছে। মূলত আবির নিজেই ওদের ডাকিয়েছে। যেহেতু আজ হঠাৎ করে রাজশাহী যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাই আবির আগামীকালের সকল কাজকর্ম রাকিব আর রাসেলকে বুঝিয়ে দিতে চাই। কিন্তু রাকিব আর রাসেল তা মানতে নারাজ। তাদের একটাই কথা, বন্ধু, এত কিছু কেন বোঝাচ্ছিস? মাত্র একদিনেরই তো ব্যাপার। তারপর তো তুই ফিরে এসে সবকিছু নিজের মতো করে সামলে নিস। ওদের কথা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থাকলো। ওদের কি করে বোঝাবো? আজ মনটা কেমন জানি কুগাইছে। যদিও কখনো এইরকম কিছু আমি বিশ্বাস করি না, কিন্তু আমার মেঘ তো বিশ্বাস করে। ওর সাথে থাকতে থাকতে দিন দিন ওর মতোই হয়ে যাচ্ছি। আজ কেন জানি মনে হচ্ছে আমার মেঘের সাথে এই দেখাই যেন শেষ দেখা। রাসেল আবিরকে ডেকে বলল, কিরে, আবার কি ভাবতে বসলি? রাসেলের ডাকে আবিরের ভাবনাচ্যুত হলো। তারপর খানিকটা স্বাভাবিক হয়ে রাকিব ও রাসেলকে সবটা বুঝিয়ে দিল। রাকিব আবিরের কাঁধে হাত রেখে বলল, কিরে বন্ধু, কোনো সমস্যা? কি নিয়ে এত টেনশন করছিস? আবির এবার রাকিবের উদ্দেশ্যে বলল, জানি না রে। তারপর আবির খানিকক্ষণ চুপ করে থেকে আবারও বলল, রাকিব শোন, আমি যেটুকু সময় বাড়ির বাইরে আছি সেইটুকু সময় তোরা কেউ কোনো ফোন বন্ধ রাখবি না। আমি বাড়িতে না থাকা অবস্থায়, আল্লাহ না করুক, মেঘের যদি কোনো সমস্যা হয় তাহলে তানভীর যেন তোদের সাথে যোগাযোগ করতে পারে। আর তুই তো জানিসই ওর জন্য আমি কাদেরকে রক্ত দেওয়ার কথা বলেছি। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এত টেনশন করিস না, মেঘের তো এখনো ডেলিভারির সময় হয়নি। তাছাড়া যে কোনো সময় আমরা তোর ফ্যামিলির পাশে আছি, তুই নিশ্চিন্তে যা। আবির বলল, রাত 11:22। আকাশে রূপালী থালার মতো মস্ত বড় একটা চাঁদ উঠেছে। ঝনঝন শব্দে ট্রেন চলছে।
সাথে চলছে আকাশের চাঁদটাও। কিন্তু আবিরের চাঁদ তার পাশে নেই, কাছে নেই। নিস্তব্ধ আবির ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে আছে দূর ওই আকাশের চাঁদের প্রাণে। দুই চোখের পাতায় ঘুম নেই। মনটা কেন জানি অস্থির ভঙ্গিতে ছটফট করছে। বারবার চোখে ভাসছে আসার সময় মেঘের কান্না ভিতরে চোখ দুটো। এই তো 2 ঘন্টা আগের কথা। মেঘ আবিরকে বিদায় দেওয়ার সময় অঝরে কেঁদেছিল। আবিরকে জাপটে ধরে বারবার বলছিল, আহিয়ার আব্বু, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আমার আপনাকে ছাড়া একটুও ভালো লাগে না। আবির শুধু নিষ্পলক চোখে তাকিয়েছিল মেঘের মুখের দিকে। সে কি করে বোঝাবে মেঘকে তারও ভালো লাগছে না। এবার আবিরও মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর হালকা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, মেঘ, আমায় কেন এত ভালোবাসিস বলতো? জানি না। যদি আমি কখনো না থাকি তাহলে এত ভালোবাসবি তো? মেঘ এবার হু হু করে কেঁদে উঠল আর বলল, আপনি এমন করে কেন বলছেন আহিয়ার আব্বু? আবির এবার মেঘের 2 চোখের পানি মুছে দিয়ে ওর বন্ধ চোখের ভেজা পাতায় ওষ্ঠ ছুঁয়ে বলল, এমনিতেই বলছি পাগলি, দেখলাম তুই কি বলিস। মেঘ আবারও আবিরকে শক্ত করে জাপটে ধরল। আবির মেঘের মাথায় ওষ্ঠ ছুঁয়ে বলল, মেঘ। মেঘ ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দিল, আবির বলল, মানুষ মরণশীল। এই দুনিয়ায় আমরা কয়েকদিনের অতিথি মাত্র। যদি কখনো তোর আগে আমার মৃত্যু হয় তখনও তুই আমার হয়ে থেকে যাস। কখনো কোনো অবস্থাতেই তোর বাকি জীবনটা অন্য কারো নামে লিখে দিস না। তুই মেঘ আমৃত্যু এই আবিরের কাছে সীমাবদ্ধ থাকিস। দীর্ঘ কথার পর আবির থামল। কিন্তু তার হৃদয় হরিণী মেঘ, তার তো কান্না থামার কোনো নামই নেই। অতঃপর আবির নিজেকে সামলে নিয়ে হাসি হাসি মুখে মেঘকে বলল, আরে পাগলি, সবকিছু এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? আমি কি এর আগে কখনো শহরের বাইরে যাইনি? প্রতিবারের মতো এবারও সুস্থভাবে ফিরে আসব আমার মেঘের কাছে। আমি তো এমনি বলছি এইসব কথা। মেঘ এবার আবিরের বুকে থেকে মাথা তুলে তাকালো। আবিরের মুখটাকে 2 হাতে আউজালো নিয়ে বলল, আহিয়ার আব্বু। আবির বলল, বলো আহিয়ার আম্মু। আমাকে কথা দিন, যত যাই হোক আল্লাহ তাআলা চাইলে আপনি আমার কাছে আবার ফিরে আসবেন। আবির মেঘের কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, ঠিক আছে, কথা দিলাম, এবার আমাকে বের হতে হবে। আবির হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, রাত 9:10 বাজে। এখন যদি বের না হই তাহলে মনে হয় ট্রেন মিস করব। আবির মুখে মলিন হাসির রেখা টেনে আবারও বলল, ম্যাম, একটু হাসেন, আপনার হাসি মুখটা দেখে যেতে চাই। মেঘ চুপচাপ আবিরের মুখের পানে তাকিয়ে আছে। আবির সেটা দেখে খানিকটা ঝুঁকে মেঘের পেটে মাথা রেখে বলল, এই যে জুনিয়র, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার মাম্মাকে একটু হাসতে বলেন। আমার কথা তো কখনোই শোনে না, যদি আপনার কথাটা শোনে। আর হ্যাঁ, মাম্মার খেয়াল রাখবেন আপনি। আবিরের কথা শুনে মেঘ এবার ফিকফিক করে হেসে দিল। টিং টিং মেসেজের শব্দে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো আবির। তার মেঘবতী মেসেজ দিয়েছে। একটা সুন্দর সকাল। মেঘ ড্রয়িং রুমে বসে নাস্তা করতে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তানভীর একটু আগে নাস্তা করে বেরিয়ে গেছেন। এখন মেঘ, বর্ণা, মিম, আদি ও বাড়ির 3 করতে নাস্তা করতে বসেছে। মালিহা খান মেঘের উদ্দেশ্যে বললেন, মেঘ। মেঘ খেতে খেতে জবাব দিল, বলো বড় আম্মু। মালিহা খান বললেন, আবির ফোন দিয়েছিল, ও কি পৌঁছে গেছে? মেঘ বলল, হ্যাঁ বড় আম্মু, উনি আরো 1 ঘন্টা আগে ফোন দিয়ে জানিয়েছিল পৌঁছে গেছে। বলেছেন তোমাদের সবাইকে জানিয়ে দিতে, কিন্তু তুমি রুমে ছিলে তাই জানানো হয়নি। মালিহা খান বললেন, ও ঠিক আছে। নাস্তা শেষে সবাই যার যার মতো নিজ নিজ কাজে চলে গেল। ড্রাইভার মিমকে কলেজে ও আদিকে স্কুলে পৌঁছে দেবে। বর্ণা মেঘকে ধরে তার রুমে পৌঁছে দিল। বর্ণা বলল, ননদিনী, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মেঘ বলল, সারপ্রাইজ? আমার জন্য? তুই একটু অপেক্ষা কর, আমি রুম থেকে নিয়ে আসছি। বলেই বর্ণা তাড়াহুড়ো করে ছুটে গেল নিজের রুমের দিকে। এই দেখ ননদিনী। বর্ণার কথা শুনে মেঘ পেছনে ফিরে তাকালো। বর্ণা কখন ফিরে এসেছে মেঘ খেয়ালই করেনি। মেঘ বর্ণার দিকে তাকিয়ে দেখল, বর্ণার হাতে কয়েকটা নকশি কাঁথা। সুন্দর সুন্দর 1 কালারের কয়েকটি কাপড়ের মধ্যে রং বেরঙের সুতো দিয়ে ডিজাইন করে কাঁথা বানিয়েছে। এগুলো দেখে মেঘের মুখে সহসা হাসি ফুটে উঠল। মেঘ বর্ণাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বেবি। বিকেল 5:30। প্রচণ্ড গরমে ঘেমে এইমাত্র তানভীর বাড়িতে ফিরেছে। রুমে এসে বর্ণাকে বলল, বর্ণা,
আমার ফোনটা চার্জে দাও, আমি শাওয়ার নিয়ে আসছি বলে তানভীর ওয়াশরুমের দিকে চলে গেল। তানভীরের কথা অনুযায়ী বর্ণা ফোনটা চার্জে দিয়ে নিচে চলে গেল কফি আনতে। ফোন বাজছে তার আপন গতিতে, কে যেন একটার পর একটা কল দিয়েই যাচ্ছে। তানভীর অধৈর্য হয়ে ওয়াশরুম থেকে বর্ণাকে ডাকা শুরু করলো, কিন্তু মেয়েটার কোনো সাড়াই পেল না। কিছুটা বিরক্তি ভঙ্গিতে গায়ে সাবান নিয়ে বাইরে বের হয়ে কল রিসিভ করলো তানভীর। দিনের শুরুতে আবির ভাইয়ের জন্য মনটা ছটফট করলেও বাকিটা সময় খুব তাড়াতাড়ি কেটে গেল মেঘের। দুপুরের পর থেকে বর্ণা মিমের সঙ্গে আড্ডা দিয়ে বাকিটা সময় পার করেছে মেঘ। এই যে এখন ড্রয়িং রুমে বসে সবার কাজকর্ম দেখছে। বর্ণা বলল, ননদিনী কফি খাবি? না, তুই খা। আমিও খাবো না, তোর ভিলেন ভাইয়ের জন্য বানাতে যাচ্ছি, খেলে বল। মেঘ কোনো উত্তর দেওয়ার আগে সবার নজর পড়ল সিঁড়ির দিকে। তানভীর কানে ফোন চেপে ধরে তাড়াহুড়ো করে নামছে। ওকে দেখে বোঝাই যাচ্ছে কোথাও বের হচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তা বর্ণা জানে না। তাই সামনে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কোথাও বের হচ্ছেন? কফি বানাচ্ছি, খেয়ে যান। তানভীর বলল, না এখন খাবো না, আর শোনো, একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, ফিরতে লেট হবে, এমনকি রাতেও না ফিরতে পারি। আব্বু জিজ্ঞাসা করলে বলো খুব ইম্পর্টেন্ট, তাই যেতে হবে। বন্যার কিছু বলার আগে তানভীর হন্তদন্ত পায়ে বাড়ির গেট পেরিয়ে গেল। মেঘ আর মিম সোফায় বসে তাকিয়ে আছে। মেঘ বন্যার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, বেবি ভাইয়া কোথায় যাচ্ছে? বন্যা ঠোঁট উল্টে জবাব দিল, কি জানি। সারাদিনে আবিরের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে মেঘের। দুপুরের খাওয়ার আগে আবির কল দিয়েছিল। সিলেটে শহরের বাইরে থেকে আরো বেশ যত্ন নিচ্ছে মেঘের। ফোন দিয়ে দিয়ে খাবার, ওষুধ সবকিছুর কথা মনে করিয়ে দিচ্ছে। মেঘ এতে বরং খুশিই হয়েছে। মনেই হচ্ছে না আবির ভাই শহরের বাইরে এত দূরে আছে। এসব ভাবনার মাঝে মেঘের হঠাৎ মনে হলো, লোকটা তো বলেছিল যে কাজ ছেড়ে বিকেলের মধ্যে ফেরার জন্য গাড়িতে উঠবে, তাহলে এখন নিশ্চয়ই গাড়িতে আছে। ভেবে মেঘ খানিকটা মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে আবিরকে একটা টেক্সট করলো। প্রায় 2 মিনিট হয়ে গেছে, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো রিপ্লাই আসলো না। মেঘ মনে মনে ভাবলো, তাড়াতাড়ি ফিরবে বললেই কি আর ফেরা যায়? হয়তোবা আরো কোনো কাজে আটকে গেছে, তাই ব্যস্ত হয়ে পড়েছে। সময় চলছে সময়ের গতিতে, তাকে আটকে রাখার কোনো ক্ষমতা নেই পৃথিবীর কারোর। ঘড়ির কাঁটা গিয়ে ঠেকলো রাত 9টার কাঁটায়। মেঘ হালিমা খানের রুমে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। নিজের রুমে আবির নেই, তাই রুমটাকে আজ বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে। হালিমা খান মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে রুমে গিয়ে ঘুমোতে বললেন, কিন্তু মেঘের একটাই কথা, আজ সে মায়ের সাথে ঘুমাবে। এক প্রকার বাধ্য হয়ে হালিমা খান নিজেও মেঘের সাথে চলে গেল ওর রুমে ঘুমাতে। মেঘের সারাটা শরীর আজ একটু বেশি ক্লান্ত লাগছে। রুমে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝে কেমন জানি লাগছে মেঘের। দুর্বার শরীরে চোখ মিলে তাকালো সামনের দিকে। মেঘের বরাবর সামনে বড় একটা দেওয়াল ঘড়ি, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাত 11টা বেজে 7 মিনিট। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে ঘড়ির সময়টা যেন ঝাপসা হয়ে যাচ্ছে মেঘের চোখের সামনে। মাথাটা ঘুরাচ্ছে। মাথা বললে ভুল হবে, শুয়ে থাকা অবস্থায় মনে হচ্ছে মেঘের পুরো দুনিয়াটাই ঘুরছে। মুখে কিছু বলার যেন শক্তিই পাচ্ছে না। মনে হচ্ছে যৌনি দিয়ে ভেসে যাচ্ছে কোনো তরল পদার্থ। মেঘ ঝাপসা চোখে তাকিয়ে পাশে হাত রাখল। মেঘের হাতের স্পর্শ পেয়ে হালিমা খান মেঘের দিকে ফিরে আবার ঘুমিয়ে পড়ল। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আম্মু, এই আম্মু। কিন্তু হালিমা খান যেন আজ কিছুই শুনতে পাচ্ছে না। এমন সময় এই বাড়ির কেউ কখনোই ঘুমায় না। আজ হয়তো মেঘের সাথে হালিমা খান এতক্ষণ শুয়েছিল বিধায় ঘুমিয়ে গেছে। মেঘের আবারও কাঁপা কাঁপা হাতে হালিমা খানকে ডেকে উঠালো, আম্মু। হালিমা খান পিট পিট করে মেঘের দিকে তাকালো। হঠাৎ যেন ঝাটকা মেরে ওনার 2 চোখের ঘুম উধাও হয়ে গেছে। মেঘের খিঁচুনি উঠেছে, কেমন যেন কাঁপছে। হালিমা খান মেয়েকে বুকে নিয়ে চিৎকার করে সবাইকে ডাকলো। তার চিৎকারে সবাই এসে হাজির হলো মেঘের রুমে। মেঘ কেমন যেন করছে। পুরো বিছানা ভেসে গেছে লাল তরল রক্তে। মালিয়া খান এসে এসব দেখে যেন থমকে গেছে। স্থির হয়ে দাঁড়িয়ে রইল 2 মিনিট। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে আকলিমা খানের দিকে তাকিয়ে বলল, আকলিমা, তানভীরকে গিয়ে বলো এক্ষুনি গাড়ি বের করতে। আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল 4000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তবে একটা সুপ্ত ইচ্ছা বলি, আমাদের চ্যানেলে যদি 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়, আমি এবং আমার টিম সম্পূর্ণ সবাই সামনে আসব। এবং আমরা চাচ্ছিলাম যে বই রিভিউ করতে।
অনেকেই আমাকে বলছে যে বই রিভিউ করেন আপু, বই রিভিউ করেন। তো আমরা চাচ্ছিলাম বই রিভিউ করতে। ১০,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হলে ইনশাআল্লাহ সেটাও করব। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ১০,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন আমার ভালোবাসার মানুষরা। আসসালামু আলাইকুম।